ক্লাস 10 আজকে আমরা শুরু করব আলো। আলো নিয়ে আলোচনা করলেও আমরা শুধুমাত্র গোলীয় দর্পণ পাঠটাই আজকে আলোচনা করব। আলো একটা অনেক বড় অধ্যায়, সুতরাং আমরা শুধুমাত্র আজকে গোলীয় দর্পণের উপর কনসেন্ট্রেট করব। এই গোলীয় দর্পণ কথাটা তোমাদের কাছে আজকে নতুন বলে মনে হলেও তোমাদের বাস্তব জীবনে দেখে থাকবে যে গোলীয় দর্পণ সম্পর্কে তোমাদের ধারণা আছে। দেখবে ছোট বাচ্চারা নতুন বাটি বা নতুন চামচ পেলে তার মধ্যে মুখ দেখে। খেয়াল করে দেখবে চামচের উল্টো পিঠে যদি আমরা মুখ দেখি তাহলে মুখটা কীরকম হয়, মনে হচ্ছে না ওপরে এরকম চ্যাপটা একটা থ্যাবড়া টাইপের বড় মুখ দেখা যায়। কিন্তু যদি আবার সামনের দিক থেকে কোনো একটা চামচের সামনের দিকটা যদি আমরা দেখি তাহলে দেখব যে সেখানে মুখটা আমাদের লম্বা টাইপের হয়ে যাচ্ছে, এরকম সরু টাইপের। এইবার এই যে জিনিসগুলো যেগুলো একটু গোল আকৃতির হয় বা গোলীয় আকৃতির হয়, অথচ সেগুলো আলোর প্রতিফলন ঘটায়, প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, পুরো গোলকটা হতে হবে না, তার সামান্য একটা অংশ হলেই সেইটাকে বলা হয় কি গোলীয় দর্পণ। আরেকবার রিপিট করি যে যদি কোনো প্রতিফলক তল কাদের বলে, যার মধ্যে দিয়ে আলো এসে পড়লে আলোর প্রতিফলন ঘটে। এবং আমরা কি জানি যে আলোর প্রতিফলন হোক বা প্রতিফলন হোক সেখান থেকে একটা প্রতিবিম্ব গঠন হয়। প্রতিবিম্ব মানে কি ইমেজ, আমরা আমাদের প্রতিবিম্বটা দেখতে পাই। আয়না যখন দেখবে সামনে দাঁড়িয়ে দেখবে আয়নার মধ্যে তোমারই মতন একজন আছে, অর্থাৎ আয়নার ভেতর তুমি যাকে দেখছো সে হচ্ছে তোমারই প্রতিবিম্ব। ঠিক সেরকম গোলীয় তলও কি করে না প্রতিফলক তল হিসেবে কাজ করে। এই প্রতিফলক তলের কি হয় না তার ফলেও প্রতিফলন ঘটে এবং প্রতিফলন ঘটার ফলে সেখানেও কি হয় প্রতিবিম্ব গঠন হয়। অর্থাৎ গোলীয় দর্পণ কাকে বলে আমি আবার একবার রিপিট করি সংজ্ঞাটা। সংজ্ঞা কি না সংজ্ঞা হয়ে যাচ্ছে যে যদি কোনো প্রতিফলক তল কোনো গোলীয় দর্পণের অংশ বিশেষ হয় তাহলে তাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ। এবার গোলীয় দর্পণকে আমরা কভাগে ভাগ করতে পারি না গোলীয় দর্পণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হয়ে যাচ্ছে উত্তল দর্পণ এবং আরেকটা হচ্ছে কি অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলে না যে প্রতিফলক তলের উত্তল অংশটা বা যে গোলীয় তলের উত্তল অংশ মানে এরকম যে কার্ভ হয়ে থাকে, এই যে এরকম কার্ভ হয়ে রইল, তাহলে এই উত্তল অংশটা যদি আমার প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে এই পেছন দিকের অবতল অংশটা কি হবে না এখানটা আমরা পারদের প্রলেপ দিতে পারি, তাহলে এইটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে না। শুধুমাত্র এই উত্তল অংশটা যদি কোনো গোলীয় তলের উত্তল অংশ প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে তাকে বলা হয় উত্তল দর্পণ। একই রকম ভাবে যদি কোনো গোলীয় তলের এই অবতল অংশটা সেক্ষেত্রে এবার কি করছে না প্রতিফলক তল হিসেবে কাজ করছে, পেছন দিকটাকে আমরা কি করলাম পারদের একটা প্রলেপ দিয়ে দিলাম, তাহলে অবতল অংশ যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে তাকে বলা হচ্ছে কি অবতল দর্পণ। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম যে কোনো প্রতিফলক তলের যদি কোনো গোলীয় পদার্থের অংশ হয়, কি বললাম যে যদি কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় তাহলে তাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে দুভাগে ভাগ করা হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলা হচ্ছে না যদি কোনো প্রতিফলক তলের উত্তল অংশটা প্রতিফলনের কাজ করে বা প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে তাকে উত্তল দর্পণ বলে। আর যদি কোনো গোলীয় তলের অবতল অংশ প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে তাকে অবতল দর্পণ বলে। এরপর আমরা কি করব, জিনিসটা একদম নতুন, সুতরাং জানার জন্য এর কতগুলো প্যারামিটার সম্পর্কে বা কতগুলো জিনিস সম্পর্কে জানতে হবে। কিরকম না কতগুলো সংজ্ঞা আমরা মুখস্থ করব। কি বললাম কতগুলো সংজ্ঞা, এক মিনিট পেনটা কি হচ্ছে না, কতগুলো সংজ্ঞা মুখস্থ করব। যেরকম কি এক নম্বর মেরু। মেরু কাকে বলে না দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। ধরো
আমার হলো উত্তল দর্পণ। তাহলে মধ্যবিন্দু কোনটা? এইটা। ধরো এটা হলো অবতল দর্পণ, তাহলে মধ্যবিন্দু কোনটা হলো? এটা। এই মধ্যবিন্দুকে পি দিয়ে ডোনেট করা হয়। তাহলে মেরু কত বলে? যে কোনো দর্পণের মধ্যবিন্দুকে, অর্থাৎ মাঝে আছে এরকম একটা বিন্দুকেই বলা হচ্ছে কি? দর্পণের মেরু। নেক্সট আমরা চলে আসছি বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে? না দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে দর্পণগুলো নিয়েছি, আমরা আগেই বলেছি যে এই দর্পণগুলো হলো কি না কোনো একটা গোলকের অংশ বিশেষ হলো। তাহলে যে গোলকের অংশ, ধরো এটাকে যদি আমরা নিই, তাহলে এটা কি এরকম একটা গোলকের অংশ হবে? এটা কিরকম হবে? এই ধরনের একটা গোলকের অংশ হবে। তাহলে এই যে গোলক, এর একটা কেন্দ্রবিন্দু আছে, ধরো এটা, এই কেন্দ্রবিন্দুটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। খেয়াল করে দেখো, যখন আমরা অবতল দর্পণ নিচ্ছি বক্রতা কেন্দ্র সামনে আছে দর্পণের, কিন্তু যখন উত্তল দর্পণ নিচ্ছি তখন বক্রতা কেন্দ্র কোথায় পড়ছে? দর্পণটার পেছন দিকে। ক্লিয়ার? তাহলে আর একবার আমি নোট করে দিই, বক্রতা কেন্দ্র কাকে বলে? না বক্রতা কেন্দ্র, এক্ষেত্রে একটা কথা বলি, বক্রতা কেন্দ্রকে আমরা সি দিয়ে ডিনোট করছি। বক্রতা কেন্দ্র কাকে বলে? না কোনো দর্পণ, গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রবিন্দুকে বলা হচ্ছে কি না ওই দর্পণের বক্রতা কেন্দ্র। নেক্সট আমরা চলে আসছি বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? একই রকম ভাবে আমরা বলবো কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। নেক্সট আমরা চলে আসছি উন্মেষ। উন্মেষ কাকে বলবো? না দেখো, কোনো একটা গোলীয় দর্পণ যদি আমরা নিই তাহলে তার পরিসীমাটা কিরকম হবে? বৃত্তাকার, তার ব্যাসকেই বলা হচ্ছে উন্মেষ। এই যে ধরো দর্পণ, এই অংশটা, এটা হচ্ছে ওর প্রধান ছেদ। প্রধান ছেদটার নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে, এম পি এম ড্যাশ। নিলাম এম পি এম ড্যাশ। তাহলে এইটা হয়ে যাচ্ছে দর্পণের প্রধান ছেদ, এই অংশটাকে বলা হয়, যেটা মেইন দর্পণ। বাকি অংশটা তো আমরা দেখতে পাচ্ছি না, যেগুলো ডটেড লাইন সেগুলো তো আমরা পাচ্ছি না, আমরা কল্পনা করে নিয়েছি। তাহলে এই অংশটুকু শুধুমাত্র আমরা পাচ্ছি এম পি এম ড্যাশ, এখানেও তাই এম পি এম ড্যাশ। তাহলে এই দর্পণের পরিসীমাটা কিরকম হবে? বৃত্তাকার। এর ব্যাস মানে কেনটা? এইটাকে আমি সোজাসুজি যোগ করে নেবো, এম এম ড্যাশ। এম এম ড্যাশ এটাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। রৈখিক মানে কি? রেখা, আমরা একটা রেখা টেনেছি, তাহলে এটাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। এবং এই প্রান্ত বিন্দুগুলো কেন্দ্রে যে কোণ তৈরি করলো, এই যে প্রান্ত বিন্দুগুলো, প্রধান ছেদের যে প্রান্ত বিন্দু, এরা কি করলো? এখানে একটা কোণ তৈরি করলো। এই কোণটাকে বলা হচ্ছে কি যে এম সি এম ড্যাশ, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। ক্লিয়ার? এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, আমরা এরপর থেকে দর্পণের যা যা কিছু নিয়ে আলোচনা করব সেখানে উন্মেষ ব্যাপারটা খুব কম থাকবে। অর্থাৎ আমরা যে সমস্ত দর্পণ এখানে আলোচনা করব সেগুলো সবই ক্ষুদ্র উন্মেষযুক্ত হবে। ক্ষুদ্র উন্মেষ মানে কি? এই রৈখিক ব্যাসার্ধ এম এম ড্যাশ যদি এর বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুব কম হয়, বক্রতা ব্যাসার্ধ বলতে এই ধরো সি থেকে পি যোগ করলে আমি একেবারে এখানকার যে ব্যাসার্ধ সেটা যোগ করলে আমি কি পেয়ে যাবো? বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাব। সুতরাং এই বক্রতা ব্যাসার্ধের তুলনায় যদি রৈখিক উন্মেষ খুব কম হয় তাকেই বলা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। সিমিলারলি কৌণিক উন্মেষটাও কি হবে? খুব কম হবে, অর্থাৎ কোণে যে কোণটা উৎপন্ন করছে কেন্দ্রে সেটা অলওয়েজ 10 ডিগ্রি থেকে কম কোণযুক্ত আমরা দর্পণ এখানে ব্যবহার করব। ঢুকেছে মাথায়? এরপর যেটা নেক্সট সেটা হয়ে যাচ্ছে প্রধান অক্ষ। দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? না দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুকে যোগ করলে, যে বক্রতা কেন্দ্র এবং মেরুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি প্রধান অক্ষ। সেটা সম্পর্কে হলো সিপি। মেরুর সঙ্গে প্রধান অক্ষকে আমি কেন্দ্রবিন্দুকে যোগ করলাম, বক্রতা কেন্দ্রকে, তাহলে যে রেখা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে প্রধান অক্ষ। এরপর আমরা চলে আসবো, সেটা হয়ে যাচ্ছে ফোকাস।
একগুচ্ছ রশ্মি, এই যে দেখো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একগুচ্ছ রশ্মি যদি দর্পণের উপর আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরাল রেখা করছি, উত্তল দর্পণে দেখাচ্ছি, দেখো প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মি যদি দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয়, এটি মিলিত হলো, বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে, যে বিন্দুটা এখানে রেখেছি, সেই বিন্দুকে ওই দর্পণের মুখ্য ফোকাস বলে। আরেকবার সংজ্ঞাটা বলি, যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মি দর্পণে প্রতিফলনের পর যদি কোনো দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, অথবা কোনো দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে দর্পণের মুখ্য ফোকাস বলে। খেয়াল করে দেখো, যখন আমরা উত্তল দর্পণ নিয়েছি, এটা উত্তল দর্পণ, অবতল দর্পণ, সরি ভুল বলছি আমি, অবতল দর্পণ যখন আমরা নিয়েছি, তখন অবতল দর্পণের ক্ষেত্রে কি হলো না, একগুচ্ছ সমান্তরাল রশ্মি দর্পণে প্রতিফলনের পর তারা একটা বিন্দুতে মিলিত হলো, তাহলে সেটা, এই বিন্দুটাকে বলা হচ্ছে দর্পণের মুখ্য ফোকাস। আর উত্তল দর্পণের ক্ষেত্রে খেয়াল করো, একগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এক্ষেত্রে বলে দিই যে আমরা আগেও বলেছি, এখনো আবার বলছি, যে যে দর্পণটা নিয়েছি সেটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত। তাহলে আরেকবার বলি সংজ্ঞাটা, না প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মি ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণে প্রতিফলনের পর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দেখো ছড়িয়ে পড়ছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দুটাকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। ক্লিয়ার? এক্ষেত্রে আরো কিছু কথা বলি তোমাদেরকে। দেখো, অবতল দর্পণ যখন আমরা নিচ্ছি, রশ্মিগুলো কি হচ্ছে, এরকম ভাবে প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাই না? এই ধরনের রশ্মিকে কি বলে নিশ্চয়ই জানো, এগুলোকে বলা হয় অভিসারী রশ্মি। সেই জন্য অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। কি বলা হয়? অভিসারী দর্পণ। কারণ কি না, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মি যখন দর্পণের উপর আপতিত হয়, তখন সেই রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হয়, অর্থাৎ প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মেশে। সেই জন্য অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। একই রকম ভাবে ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল যখন একগুচ্ছ রশ্মি এসে পড়ে, তখন এই রশ্মিগুলো কি হয় না, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যায়। তাহলে রশ্মিগুলো কিরকম হলো, এরকম ছড়িয়ে গেল। এই ধরনের রশ্মিকে বলা হয় অপসারী রশ্মি। সেই জন্য উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, যেটা তোমাদের সুবিধা হবে করতে। দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে গেল, যতদূর আলোটা ছড়াবে ততদূর অবধি আমরা দেখতে পাবো। সুতরাং দৃষ্টিক্ষেত্র কার বেশি, উত্তল দর্পণ না অবতল দর্পণের? ছবি দেখে বুঝতে পারবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র অনেক বেশি। এটা আমরা যখন ব্যবহার করবো দর্পণের, তখন আমার এই পয়েন্টটা কাজে লাগবে। কি না, আমরা দেখব উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি। এরপর আমরা চলে আসছি, মুখ্য ফোকাস হয়ে গেল, তাহলে চলে আসছি আমরা ফোকাস তল এবং গৌণ ফোকাস। ছবিগুলো মুছি, তাহলে সুবিধা হবে। গৌণ ফোকাস এবং ফোকাস তল। মুখ্য ফোকাস আমরা পেয়েছি, ধরো আমি একটা অবতল দর্পণ দিয়ে ছবিটা দেখাচ্ছি, বড় করে আঁকলাম তোমাদের সুবিধার জন্য। এটা হয়ে যাচ্ছে মেরু পি, এটা হয়ে যাচ্ছে সি বক্রতা কেন্দ্র,
এখানে ধরো রাখলাম আমি এফ, তাহলে এফ মানে কি মুখ্য ফোকাস, তাহলে একবার নোট করি পি হয়ে যাচ্ছে দর্পণের মেরু, এফ হয়ে যাচ্ছে দর্পণের মুখ্য ফোকাস, আর সি হয়ে গেল দর্পণের বক্রতা কেন্দ্র। এবার চলে আসছি আমরা ফোকাস তল কাকে বলে। দর্পণের মুখ্য ফোকাসকে কেন্দ্র করে যদি প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষ কোনটা পিসি, মনে আছে আমরা বলেছিলাম, প্রধান অক্ষের ওপর আমরা একটা উলম্ব তল কল্পনা করি, এই যে একটা উলম্ব তল কল্পনা করলাম, এই তলটাকে বলা হচ্ছে কি ফোকাস তল, ফোকাস তল। আরেকবার রিপিট করি না, দর্পণের ফোকাসকে কেন্দ্র করে, ফোকাসটা কি থাকবে কেন্দ্রে থাকবে, থেকে প্রধান অক্ষের ওপর যদি আমরা একটা লম্বভাবে তল কল্পনা করি তাহলে এই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল। তোমাকে একটা একটু দেখাই আর একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এইটা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ, এই পেনটা প্রধান অক্ষ নিলাম, এই পয়েন্টটা ধরে নাও, এই পেনের ডগাটা হয়ে যাচ্ছে ধরে নাও মুখ্য ফোকাস, তাহলে দেখো মুখ্য ফোকাসের সঙ্গে কি করলাম এরকম ভাবে একটা তল কল্পনা করলাম, এই তলটা কিরকম হলো প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, খেয়াল করো এটা এরকম ভাবে আছে, আমি তলটা এরকম, তাহলে কি হলো লম্বভাবে হলো, লম্বভাবে মুখ্য ফোকাসটাকে আমি কেন্দ্রে রাখলাম, তাহলে মুখ্য ফোকাসকে কেন্দ্র করে প্রধান অক্ষের উপর লম্বভাবে যে তল কল্পনা করলাম, যে ডায়গ্রামটা যেভাবে আছে এইটাকেই বলা হবে কি ফোকাস তল। নেক্সট আমরা চলে আসছি গৌণ ফোকাস। গৌণ ফোকাস কাকে বলে? সমান্তরাল রশ্মিগুচ্ছ সবসময় যে প্রধান অক্ষের সঙ্গেই সমান্তরাল হয়ে এসে পড়বে তার তো কোনো মানে নেই, ধরো অন্যরকম ভাবে সমান্তরাল হতে পারে, এইরকম ভাবে হলো, এরাও সমান্তরাল রশ্মি, এরা দর্পণে প্রতিফলনের পর এই ফোকাস তলের উপর একটা বিন্দুতে মিলিত হয়, এই যে বিন্দুতে মিলিত হলো এফ ড্যাশ, এইটাকে বলা হচ্ছে কি গৌণ ফোকাস। ক্লিয়ার? তাহলে আর একবার বলি গৌণ ফোকাস কাকে বলে? একগুচ্ছ সমান্তরাল রশ্মি, এক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুলো কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। যখন আমরা মুখ্য ফোকাস বলেছি তখন আমরা উল্লেখ করেছিলাম যে ক্ষুদ্র উন্মেষযুক্ত কোনো দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মি, এক্ষেত্রে আমরা কি বললাম না শুধুমাত্র বললাম একগুচ্ছ সমান্তরাল রশ্মি যখন কোনো দর্পণে প্রতিফলনের পর ফোকাস তলের ওপর একটা দ্বিতীয় বিন্দুতে মিলিত হচ্ছে তখন সেই বিন্দুটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। আমরা এখানে অবতল দর্পণ নিয়ে দেখিয়েছি, তাই রশ্মিগুলো প্রতিফলনের পর কি হয়েছে একটা বিন্দুতে মিলিত হয়েছে। যদি এক্ষেত্রে আমরা উত্তল দর্পণ নিতাম তাহলে কি হতো না একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হতো, তাই না? তাহলে সেক্ষেত্রে গৌণ ফোকাসের সংজ্ঞা আমরা কি দেব না একগুচ্ছ সমান্তরাল রশ্মি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে প্রতিফলনের পর ফোকাস তলের ওপর যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় বা যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই বিন্দুকে ওই দর্পণের গৌণ ফোকাস বলা হয়। একটা দর্পণে মুখ্য ফোকাস কতগুলো থাকতে পারে? একটা, যেখানে মিলিত হচ্ছে প্রধান অক্ষের উপর বিন্দুটা থাকবে, কিন্তু গৌণ ফোকাস কতগুলো থাকবে? অসংখ্য, এই তলের উপর যে কোনো বিন্দুতে যে কোনো অ্যাঙ্গেল থেকে সমান্তরাল রশ্মি যদি পড়ে তাহলে যে কোনো জায়গায় মিলিত হতে পারে, সুতরাং গৌণ ফোকাস কিন্তু অনেকগুলো থাকতে পারে। এরপর আর একটা জিনিস তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। কি বললাম? উপাক্ষীয় রশ্মি। দর্পণ করানোর সময় বারবার আমরা বলেছি যে আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করব। এক্ষেত্রে আবার বলছি আমরা যে আলোক রশ্মিগুলো ব্যবহার করছি এগুলো সবই হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মি কাকে বলা হবে না যে রশ্মিগুলো দর্পণের মেরুর খুব কাছাকাছি অবস্থিত হবে, দেখো আমি মেরুর খুব কাছাকাছি লিখেছি, কাছাকাছি অবস্থিত হবে এবং দর্পণের সঙ্গে খুব কম কোণ করে আপতিত হবে, সেই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। আর যদি কোনো
রশ্মি দর্পণের সঙ্গে বেশি কোণ করে আপতিত হয় এবং দর্পণের মেরু থেকে অনেক দূরে আপতিত হয়, তাহলে সেই রশ্মিগুলোকে বলা হয় প্রান্তিক রশ্মি। যেমন ধরো এই একটা দর্পণ নিলাম, আমি অবতল দর্পণ দিয়েই দেখাচ্ছি। সেক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, বক্রতা কেন্দ্র, ফোকাস। এক্ষেত্রে যে রশ্মিগুলো এভাবে এসে পড়ছে খুব কাছে, সেগুলো হয়ে যাচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। এগুলো কি রশ্মি? উপাক্ষীয় রশ্মি। কিন্তু যে রশ্মিগুলো এইরকম ধারে এসে পড়ছে, অনেক বড় কোণ করে এসে পড়ছে, তাহলে এদেরকে কি বলা হবে? না প্রান্তিক রশ্মি। আশা করি বুঝতে পেরেছ। এক্ষেত্রে তাহলে এরপর থেকে আমার বলা থাকবে যে আমরা যেমন ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করব, ঠিক সেরকম যে রশ্মিগুলো আমরা এখানে ছবি এঁকে দেখাবো, এই রশ্মিগুলো কিন্তু আমার কি হবে? উপাক্ষীয় রশ্মি হবে। এরপর আমরা চলে আসছি গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠন। গোলীয় দর্পণে যদি প্রতিবিম্ব গঠন করতে হয়, তাহলে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। কি দুটো আমরা আগেই বলেছি, যে এক, আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নেব। দুই, আমরা এখানে যে রশ্মিগুলো নেব সবগুলোই হয়ে যাবে উপাক্ষীয় রশ্মি। এরপর কি হবে? যদি কোনো অবতল দর্পণ দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি, অবতল দর্পণ নিলাম, উত্তল দর্পণ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। ছবিটা মোটামুটি এঁকে নিই। এটা হয়ে যাচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু, এরকম একটা জায়গায় থাকবে ফোকাস। তাহলে কি বললাম? যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই রশ্মিটা কি হবে? প্রতিফলনের পর দর্পণের ফোকাসের মধ্যে দিয়ে যাবে, এই একটা কথা। দু নম্বর কথা কি, যদি কোনো রশ্মি লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ পিসি বরাবর আপতিত হলো, তাহলে সে কি হবে? লম্বভাবে আপতনের জন্য সে সেই দিক থেকেই ফিরে যাবে, হলো। আর যদি কোনো রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে যায়, তাহলে সেই রশ্মিটা কি হবে? দর্পণের সঙ্গে সমান্তরাল হবে। যখন ফোকাসের মধ্যে দিয়ে গেল, তাহলে প্রতিফলনের পর সেটা কি হবে? সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। ব্যাস, এই তিনটে কথা মনে রেখো। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এফ ও আর এর সম্পর্ক। এক্ষেত্রে আর একটা কথা তোমাদেরকে বলি, ফোকাস দূরত্ব কাকে বলে? না, মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব তাকেই বলা হচ্ছে ফোকাস দূরত্ব। দর্পণের ক্ষেত্রে আমরা যদি কোনো দূরত্ব মাপতে হয়, দূরত্ব আমরা সর্বদাই দর্পণের মেরু থেকে মাপব, হলো। আমি ধরো অবতল দর্পণ নিয়েই দেখাচ্ছি। কি দেখালাম? যে আমাকে প্রমাণ করতে হবে কি, ফোকাসের সঙ্গে আর এর একটা সম্পর্ক বার করতে হবে। কি করে সম্পর্কটা বার করব? আমরা ধরে নিলাম প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি, আমরা অবতল দর্পণ নিয়ে কাজ করছি। এই করে নিই আগে। পি দর্পণের মেরু, আগেই বলেছি। সি দর্পণের বক্রতা কেন্দ্র, এফ দর্পণের মুখ্য ফোকাস, হলো। একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, উপাক্ষীয় রশ্মি অবশ্যই, এসে যখনই ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণে এসে পড়বে, এই রশ্মিটা কি হবে? না ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ক্লিয়ার? এবার এক্ষেত্রে প্রতিফলনের নিয়ম তোমাদের মনে আছে? প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র কি বলছে? না আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর 2 নম্বর কি, আপাতন কোণ সমান সমান হয়ে যায় প্রতিফলন কোণ। নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। রশ্মিটার নাম দিলাম এ, বি, সি তো আছে, দিচ্ছি না, এটা দিলাম ডি। তাহলে এ বি আপতিত রশ্মি, বি ডি প্রতিফলিত রশ্মি, আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি করে হবে? না এই বিন্দু থেকে যদি আমরা বক্রতা কেন্দ্রকে যোগ করে দিই, তোমরা জ্যামিতি পড়ে থাকবে যে যে কোনো বিন্দুতে, ধরো বি বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক টানি এভাবে, তাহলে স্পর্শকের সঙ্গে কি হয়? বক্র ব্যাসার্ধটা সবসময় লম্বভাবে থাকে। তাহলে বিসি এখানে কি লম্ব হয়ে গেল, অভিলম্ব টানলো। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতিত রশ্মি এ বি
প্রতিফলিত রশ্মি বিডি এবং আপতন বিন্দু বিতে অঙ্কিত অভিলম্ব বিসি একই সমতলে আছে। একদম ঠিক, দেখো সবটাই বোর্ডের সমতলে আছে। 2 নম্বর হচ্ছে আপতন কোণ। আপতন কোণ কোনটা হবে? এ বি সি, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে আপতন কোণ। তাহলে এটা সমান কি? আপতন কোণ। ধরে নিলাম এই কোণটার মান হয়ে গেল থিটা। আর প্রতিফলন কোণ কোনটা হবে? ডিবিসি। ডিবিসি সেটা সমান কত? প্রতিফলন কোণ। সেটা সমান কত হয়ে যাবে মান? থিটা। বুঝে গেছে? তাহলে এই কোণটার মান হয়ে গেল কি? থিটা। এই কোণটার মান হয়ে গেল কি? থিটা। বোঝা যাচ্ছে? এইবার আমরা কি করব দেখো, সরল জ্যামিতি অ্যাপ্লাই করব। কিরকম না, এ বি, এই যে এ বি সমান্তরাল কি হচ্ছে? পিসি রেখা। আর বিসি কি হয়ে যাচ্ছে? ভেদক। বিসি ভেদক। তাহলে এ বি সি, এ বি সি সমান একান্তর কোণ হয়েছে বিসিপি সমান কি হয়ে যাচ্ছে? একান্তর কোণ। একান্তর কোণ কি হচ্ছে? একান্তর কোণ। এই কোণটার একান্তর কোণটা হবে, এই কোণটা হবে বিসিপি। বিসিপি সমান কত হবে? থিটা। ক্লিয়ার? এবার তাহলে যদি আমরা এই ত্রিভুজটা কনসিডার করি, কোনটা? বিসিএফ। ত্রিভুজ বিসিএফ, খেয়াল করে দেখো এই ত্রিভুজটার বি কোণ সমান সমান সি কোণ সমান সমান কত হচ্ছে? থিটা। এই জিনিসটা খাতায় একটু বড় করে করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ত্রিভুজ বিসিএফ এর বি কোণটা সমান, বি কোণটা মানে কোনটা? কোণ সিবিএফ। সিবিএফ, এই যে সিবিএফ সমান কত? থিটা। আর সি কোণটা মানে বিসিএফ। বিসিএফ সমান কত হয়ে গেল? থিটা। তাহলে কোনো একটা ত্রিভুজে যদি দুটো কোণ সমান হয় তাহলে কি ধরে নিতে হবে? জ্যামিতি থেকে আমরা জানি তার দুটো বাহুও সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি যে ত্রিভুজ বিসিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। হয়েছে? এই সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কি হলো না, বি এফ সমান সমান এফ সি। বোঝা গেছে? যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ওই কোণগুলোর সংলগ্ন বাহুগুলো কি হবে? সমান হবে। বিএফ সমান সমান কি হয়ে গেল? এফসি। এবার আমরা কি করতে পারি না, আমরা উপাক্ষীয় রশ্মি নিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে বি বিন্দুটা যতটা দূরে দেখাচ্ছে এতটা দূরে নেই, এই পি এর খুব কাছাকাছি এরকম একটা জায়গায় আছে, এইরকম ধরো একটা জায়গায় রয়েছে পি এর কাছে। তাহলে বিএফ এর জায়গায় আমরা কি লিখতে পারি না, যেহেতু আমরা উপাক্ষীয় রশ্মি নিয়েছি সেই জন্য বিএফ এর জায়গায় লিখতে পারি যে পিএফ সমান সমান এফসি। কেন লিখলাম এটা? কারণ আমরা উপাক্ষীয় রশ্মি ধরেছি, উপাক্ষীয় রশ্মি ধরে নিয়েছি। কারণ কি, বি বিন্দুটা পি বিন্দুর একদম কাছে আছে এবং খুব ক্ষুদ্র কোণ করে আছে। তাহলে বিএফ এর জায়গায় আমরা লিখতেই পারি পিএফ সমান এফসি। এবার খেয়াল করে দেখো, পিএফ সমান এফসি লিখেছি, তো এফসি জায়গায় আমরা লিখতে পারি হাফ ইজিক্যাল টু পিএফ প্লাস এফসি। কারণ এফসির তো কোনো জিনিস আমার জানা নেই, কিন্তু পিএফ আর এফসি কে যদি আমি যোগ করে দিই তাহলে আমরা কি পাই? পিসি। তাহলে হাফ অফ পিসি। পিসি জিনিসটা কি না, বক্রতা ব্যাসার্ধ। আমরা আগেই বলেছিলাম যে যা কিছু দূরত্ব মাপবো সব আমরা মেরু থেকে মাপবো। তাহলে পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে কি বলা হবে? বক্রতা ব্যাসার্ধ। সেটা ইজিক্যাল আমরা কত লিখবো? আর দেখো পিএফ আমরা এদিকে লিখেছি বাঁ দিকে। তাহলে পিএফ আসলে কি? মেরু থেকে ফোকাসের দূরত্ব। তাহলে এটাকে লিখবো ফোকাস এফ ইজিক্যাল টু r/2। এটাই হলো আমাদের সম্পর্ক। অর্থাৎ কোনো দর্পণের ফোকাস দূরত্ব তার বক্রতা ব্যাসার্ধের, এটা আমরা উপরে লিখি একবার, এখানে দেখা যাচ্ছে না বলে আমরা এখানে লিখলাম, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এটা আমরা উপরে লিখলাম, এটা আমরা প্রমাণ করলাম। এফ ইজিক্যাল কত হয়ে গেল? r/2। ক্লিয়ার? এইটাকে আমরা একটু উপরে লিখি কারণ এখানে দেখা যাচ্ছে না। এটা সম্ভবত হাফ পিসি
সমান হাফ আর। অর্থাৎ কোনো দর্পণের ফোকাস দূরত্ব তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। পরীক্ষায় আসে এটা প্রমাণ। আজকে আমাদের আলোচনাটা এখানেই শেষ করলাম। ঠিক।